লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইনামুল হাসান, আমি পরিসংখ্যানের আজকে প্রথম পত্রের একটি নতুন অধ্যায় শুরু করব, পরিসংখ্যান দ্বিতীয় পত্রের। এই অধ্যায়ের নাম কালীন সারি, ইংরেজিতে টাইম সিরিজ বলে। তো শব্দটা শুনে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে এটা সম্পর্ক আছে। তো আমরা দুটি চলকের যদি মধ্যে একটিকে যদি সময় ধরি, আর একটি চলক অন্য যে কোনো কিছু হতে পারে দ্রব্যের মূল্য, হতে পারে মজুদ, হতে পারে উৎপাদন, অর্থাৎ সময়ের সাথে অন্য একটি চলকের যে মানের পরিবর্তন হয়, এই পরিবর্তনের উপাত্তগুলোকে আমরা যে সারির সাহায্যে সাজাই বা যে সারণীর সাহায্যে সাজাবো তাকেই আমরা কালীন সারি বলি। তাহলে এটা এমন একটা সারণী যে সারণীতে দুটি চলকের উপাত্ত থাকবে, যে চলক দুটোর একটা হবে সময়। সাধারণত সময়টা সালে প্রকাশিত হয়, কখনো সাল ছাড়াও প্রকাশিত হতে পারে। তো আমাদের যে বইয়ে যে অঙ্কগুলো দেয়া আছে সেগুলো আমাদের বেশিরভাগই সাল হিসাবেই সময়কে বোঝানো হয়েছে। আর সময়ের সাথে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, উৎপাদন, বিক্রয়, ক্রয়, মূল্য, এইসব আমাদের চলকের ব্যবহার আছে। এখন আমরা কালীন সারি কাকে বলে সেটা জানলাম। আমাদের এই চ্যাপ্টারে কালীন সারি কাকে বলে যেমন আছে, আমাদের জানতে হবে কালীন সারির উপাদান কি কি। কয়েকটা উপাদান আছে, আমাদের উপাদানগুলোর সম্বন্ধে জানতে হবে, উপাদানগুলোর বিস্তারিত জানতে হবে। আমাদের কালীন সারির বিশ্লেষণ কাকে বলে সেটা জানতে হবে। আর তারপরে আমাদের উপাদানগুলো জানার পর সেখান থেকে আরও আমরা বিভিন্ন শাখা প্রশাখায় আমাদের যা যা পড়তে হবে সেটা জানাবো। তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে কালীন সারির উপাদানগুলো কি কি। তাহলে কালীন সারি সম্বন্ধে আমরা জানি কালীন সারির উপাদান। তাহলে কালীন সারির উপাদান 4টি। কালীন সারির উপাদান 4টি। কালীন সারির উপাদান 4টির মধ্যে 1 নম্বরে আমাদের সাধারণ ধারা। এই সাধারণ ধারা যেটা, সেটা আমরা প্রবণতাও বলতে পারি, ইংরেজিতে ট্রেন্ড বলা হয়। সাধারণ ধারা বা প্রবণতা বা ট্রেন্ড, এটা হলো কালীন সারির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। আসলে তার আগে আমাদের জানা উচিত আসলে কালীন সারির উপাদান কাকে বলে। এইটা না জেনে আমরা উপাদানগুলো আলোচনা করতে গেলে একটু সমস্যা হচ্ছে। তাহলে কালীন সারির উপাদান কি? আমরা দেখছি যে সময়ের সাথে যে চলকের মানের পরিবর্তন ঘটে, এটা যেমন 2000 সালে একটা দ্রব্যের, ধরো চালের যা মূল্য ছিল 2005 সালে নিশ্চয়ই একই ছিল না, 2010 সালে, 2015 সালে, 2020 সালে সব সময় একটু না একটু তারতম্য থাকবে। চাহিদার ক্ষেত্রেও পার্থক্য থাকবে। সময়ের সাথে সাথে আমাদের এগুলো পার্থক্যগুলো জানা যায়। তো আমরা এই যে পার্থক্যগুলোর কেন হয়, সময়ের সাথে এই মূল্যর পরিবর্তন বা অন্য যে কোনো উৎপাদনের পরিবর্তন কি কি কারণে ঘটে, এই কারণগুলো যদি উদ্ঘাটন করতে চাই হাজার হাজার কারণ খুঁজে পাওয়া যায়। তো এই কারণগুলোকে মোটামুটি সামষ্টিকভাবে কতগুলো শাখা প্রশাখায় ভাগ করা হয়েছে। এই শাখা প্রশাখাগুলোকেই আমরা কালীন সারির উপাদান বলি। অর্থাৎ কালীন সারির প্রতিটি উপাদান এক একটি কারণের গুচ্ছ, অর্থাৎ অনেকগুলো কারণ এর মধ্যে একত্রিতভাবে আছে। তো তার মধ্যে সাধারণ ধারা যেটা, সাধারণ ধারা হলো এই কালীন সারিকে
মানে তথ্যের যে মানের পরিবর্তনগুলো হলো, এইগুলো সময়ের সাথে একটা দীর্ঘকালীন সময়ে, সেটা হতে পারে 10 বছর, হতে পারে 15 বছর, হতে পারে 20 বছর, এমনি একটা পরিবর্তন ঘটে। তো এই পরিবর্তনটা নানান রকম ছোটোখাটো কারণ থাকে। এটা সবচেয়ে বেশি সংখ্যক কারণ এই সাধারণ ধারার মধ্যে। যে একটা জিনিসের তুমি যদি চিন্তা করো যে চালের মূল্য 100 বছর আগে আর এখন একটা নির্দিষ্ট হারে আস্তে 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 বাড়ছে, একই ধারায় না, বিভিন্নভাবে, কখনো বেশি বাড়ছে, কখনো কম বাড়ছে, কিন্তু বাড়ছে। তো এইটাই হলো সাধারণ ধারা। একটা দীর্ঘ সময়ের পর এমনি এমনি সব কিছু পরিবর্তন হয়, একটা পরিবর্তনের একটা ধারা তৈরি হয়, এটি সাধারণ ধারা বা প্রবণতা। এর মধ্যে অনেক কারণ থাকতে পারে, যেমন আবহাওয়ার পরিবর্তন হতে পারে, হতে পারে যে রাজনৈতিক পরিবর্তনের কারণে দীর্ঘ সময় ধরে এটা হয়। ছোটোখাটো যেমন ডলারের মূল্যের পরিবর্তন, টাকার অবমূল্যায়ন, নানান রকম ছোটোখাটো কারণ লেগেই থাকে। তো একটার সাথে একটা সম্পর্ক থাকে এবং একটা দীর্ঘকালীন পরিবর্তন ঘটে। এই পরিবর্তনটাকে আমরা সাধারণ ধারা বলি। আমরা পরবর্তীতে এটার আরও বিভিন্ন ধরনের মানে সাধারণ ধারার যে কিভাবে সাধারণ ধারাটা নির্ণয় করা যায়, এইটা আমাদের সিলেবাসে আছে। আমরা এই নির্ণয়ের পদ্ধতিগুলো শিখে ফেলব। তো সাধারণ ধারার পর আমাদের যে 2 নাম্বার উপাদান দরকার, সেটা হলো ঋতুগত ভেদ। ঋতুগত ভেদ হলো যে এটাকে ইংরেজিতে বলে সিজনাল ভেরিয়েশন। সিজনাল ভেরিয়েশন শব্দটা শুনলেই বোঝা যাচ্ছে, বা ঋতুগত ভেদ শব্দটা শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা ঋতুর সাথে সম্পর্ক, মৌসুমের সাথে। যেমন কোনো জিনিসের দাম তুমি নির্দিষ্ট মৌসুমে দেখবা যে বেশি হয়ে যায়, আবার অন্য মৌসুমে কমে যায়। তারপরে উৎপাদনও একটা নির্দিষ্ট মৌসুমে, তুমি আলুর উৎপাদন যে সময়ে আলু ওঠে তখন যে মূল্যটা থাকে সেটা একরকম থাকে, অন্য সময়ে মূল্যের পরিবর্তন ঘটে। উৎপাদনের পরিমাণ, মজুদের পরিমাণ, সব কিছু পরিবর্তন হয় এই সময়ের সাথে সাথে। তো এইটা একটা মৌসুমকে ফলো করে। তোমার মৌসুম বলতে যে শুধু প্রাকৃতিক মৌসুম বোঝায়, ঋতু বোঝায় তা নয়। এটার নানান রকমের মানুষের সৃষ্টি, কালচার, উৎসব, এগুলো এর মধ্যে সম্পর্ক। যেমন ঈদ একটা মৌসুম। তোমাকে যদি বলা হয় যে কাপড়ের বিক্রি কোন সময় সবচেয়ে বেশি হয়, তাহলে সেটা তোমাকে ঈদের মৌসুম তোমাকে চিন্তা করতে হবে। এটাও ঋতুগত ভেদ, বিক্রয়ের একটা ওঠানামা হয় এখানে। শীতকালে যদি বলা হয় যে কম্বল কখন বিক্রি হয় সবচেয়ে বেশি বা উৎপাদন হয়, তো ওটা শীতকালে। তো এই রকম আবার যদি বলা হয় যে ছাতা উৎপাদন কখন বেশি হয় বা ব্যবহার বেশি হয়, সেটা বর্ষাকালে। এটা একটা ঋতু আছে। তো এখন এরকম নানান রকমের কিছু জিনিস পাবা, যেটা এমনি প্রাকৃতিক ঋতু হতে পারে, আবার ধর্মীয় ঋতু হতে পারে, কখনো কখনো কালচার হতে পারে। যেমন পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রকমের যেমন ইলিশের দাম বেড়ে যায়, ইলিশের চাহিদা বেড়ে যায়। এইরকম বিষয়ে অনেক কিছু আছে ছোটোখাটো, যেগুলো জানবা, তোমরা নিজেরাই বুঝবা যে এইটা হলো ঋতুগত ভেদ। এই ঋতু বলতে মানুষের সৃষ্টি যে কোনো উৎসব অনুষ্ঠানও হতে পারে, ধর্মীয় রীতি হতে পারে যে কোনো, অথবা প্রাকৃতিক ঋতু হতে পারে। এটাকে আমরা বলি ঋতুগত ভেদ। ঋতুগত ভেদ ছাড়াও আমাদের আমরা প্রথমে পেলাম সাধারণ ধারা, তারপর পেলাম ঋতুগত ভেদ। আমরা এরপরে জানব যে 3 নাম্বারটা হলো ঋতুগত ভেদ। আমি ঋতুগত ভেদ আগে বলেছি, এটা চক্রক্রমিক ভেদ বা চক্রক্রমিক ওঠানামা বলে। তো আমরা 3 নাম্বারটা লিখছি, চক্রক্রমিক ওঠানামা।
এটাকে সাইক্লিক্যাল ভেরিয়েশন বলে, ইংরেজিতে বলে সাইক্লিক্যাল ভেরিয়েশন। এটা হলো যে কোনো একটা চক্রের মাধ্যমে এই পরিবর্তনটা, কালীন সারির এই পরিবর্তনটা ঘটে, মানে তথ্যের যে উপাত্তের পরিবর্তন, বিভিন্ন মানের পরিবর্তন সময়ের সাথে ঘটে, এটা একটা চক্রের মধ্যে ঘটে। এটা চক্রটা হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর, হতে পারে 3 বছর, এরকম 5 বছর পর্যন্ত চক্রক্রমিক ওঠানামা হয়। এখন চক্রক্রমিক ওঠানামায় যেমন একটা জিনিসের দাম ধীরে 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 বাড়ছে, বাড়তে বাড়তে একটা লেভেলে পৌঁছানোর পর আবার ধীরে 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 কমছে। অর্থাৎ একটা চক্রে জিনিসটা এইভাবে করে গিয়ে আবার ধীরে ধীরে নামতে থাকে, আবার উঠতে থাকে, আবার নামতে থাকে। তো তখন আমাদের এই সাইক্লিক্যাল যে ভ্যারিয়েশনটা সেটা ঘটে। তো এই ধরনের এমনি উদাহরণ সহজে খুঁজে পাওয়া যায় না। তো এটা বুঝতে হবে যে, যেমন তুমি চিন্তা করো যে একটা আলুর মূল্য, যখন আলুটা নতুন বের হয় তখন যে মূল্য হয়, তুমি যদি কিছুদিন পর পর তথ্য নাও, দেখবা যে আস্তে আস্তে আলুর মূল্যটা ওই সময় যত নতুন আলু বের হতে থাকে তত কমতে থাকে, কমতে 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 একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নামার পর আস্তে 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 আবার দামটা বাড়তে থাকে। তো এইভাবে করে বাড়তে 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 আবার একটা লিমিট পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আবার কমতে থাকে, একবারে ওঠানামাটা হয় না। এটা যেমন ঋতুগত ভেদ, ঋতুটা আসার সাথে সাথেই হঠাৎ করে ওই তো জিনিসটার পরিবর্তন ঘটে, কিন্তু চক্রক্রমিক ওঠানামাতে একটা সময়কে তোমার ফলো করে, এত দিনের মধ্যে পুরো চক্রটা পূরণ হবে। তো আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে নামবে, আবার আস্তে আস্তে উঠবে। এইটাই হলো চক্রক্রমিক ওঠানামা। আরেকটি ভ্যারিয়েশন আছে আমাদের, এটা হলো কালীন সারির সর্বশেষ উপাদান, সেটা হলো অনিয়মিত ভেদ। এটা হলো অনিয়মিত ভেদ, যেটাকে আমরা ইররেগুলার ভেরিয়েশন বলি। এটা হলো কোনো অনুমান থাকে না। যেমন তুমি ঋতুগত ভেদে আগে থেকে জানো যে সামনের মাসে অমুক ঋতুটা আসতেছে, বা কিছুদিন পর অমুক ঋতুটা আসতেছে, তোমার জানা আছে। কিন্তু অনিয়মিত ভেদে সেটা পূর্ব থেকে জানা থাকবে না। এটাও প্রাকৃতিক হতে পারে, মানুষের সৃষ্টিও হতে পারে। প্রাকৃতিক কীরকম? হঠাৎ করে বন্যা হলো, তাতে বন্যার কারণে উৎপাদন পরিবর্তন হতে পারে, সাপ্লাই পরিবর্তন হতে পারে, মূল্য পরিবর্তন হতে পারে। এগুলো, এই যে পরিবর্তন হলো বন্যার কারণে, হতে পারে ভূমিকম্প হলো। এছাড়া মানুষের সৃষ্টি যেমন যুদ্ধ, হরতাল, ধর্মঘট, এগুলোর কারণেও নানান রকমের অনিয়মিত ভেদ ঘটতে পারে। এছাড়াও আজকাল আরও অনিয়মিত ভেদ তোমার সিন্ডিকেটের মাধ্যমেও ঘটানো হয়। সিন্ডিকেটের মাধ্যমে হঠাৎ করে কোনো মূল্যের পরিবর্তন ঘটে, যেটা আমরা আগে থেকে জানি না, কিন্তু কোনো সিন্ডিকেট কাজ করে, তারা এই অনিয়মিত ভেদটা ঘটায়। এখন আমাদের তাহলে এই যে 4টা ভেদ, যেটাকে আমরা বলছি কালীন সারির উপাদান, সাধারণ ধারা, যেটাকে ট্রেন্ড বলছি, ঋতুগত ভেদ, যেটাকে আমরা বলছি সিজনাল ভেরিয়েশন, চক্রক্রমিক ওঠানামা, যেটাকে আমরা বলছি সাইক্লিক্যাল ভেরিয়েশন, অনিয়মিত ভেদ, যেটাকে ইররেগুলার ভেরিয়েশন। এই যে 4টা TSCI, এই 4টা ভেদ একই সাথে আসলে কাজ করে। একটা নির্দিষ্ট যদি 15 বছর জুড়ে আমরা একটা সময়কাল ধরি, এই সময়কালের ভিতর অনিয়মিত ভেদও থাকবে, এর ভেতরেই চক্রক্রমিক ওঠানামা থাকবে, এর ভিতরেই সিজনাল ভেরিয়েশনও থাকবে, ঋতুগত ভেদ, এবং সব মিলে সাধারণ ধারাও তার মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ 4টা উপাদানই একই সাথে কার্যকর থাকে। সে কারণে এই 4টা একই সাথে কার্যকর কিভাবে থাকবে, এটা 2 রকম বিশ্লেষণ আছে। সেটাকে আমরা কালীন সারির বিশ্লেষণ বলি, যে কালীন সারির উপাদানগুলো
একত্রে কিভাবে কার্যকর হয় সেটাই হলো কালীন সারির বিশ্লেষণ। আমরা কালীন সারির বিশ্লেষণ করে দুটো মডেল পাই। তো দুটো মডেলের একটা হলো আমরা যোগাত্মক মডেল বলি, যেখানে বা যোজন মডেল বলি, এখানে টি এস সি আই সবগুলো যোগ হয়। এটা বইয়ে দেখবা যে একটা নির্দিষ্ট সময়ের টি মানে টি বা ওয়াই টি, আমরা এইভাবে যে টোটালের একটা নির্দিষ্ট সময় আমরা এইভাবে করে অবশ্য এটা লিখি যে ওয়াই আই সময়ের টোটাল ফলাফল ইল্ড এটাকে বলে। এখানে তোমার টি আই প্লাস এস আই প্লাস সি আই প্লাস আই, তাহলে আই সময়ের যে আমি বিশ্লেষণ করছি তার ফলাফলটা হলো যে সাধারণ ধারা ঋতুগত ভেদ আই সময়ের চক্রগতিমুখ ওঠানামা এবং আই সময়ের অনিয়মিত ভেদ, এই চারটার যোগফল। এছাড়া আরেকটা মডেল আমাদের কাজ করে কালীন সারি বিশ্লেষণ করে, সেটাও আমরা বলছি, সেটাকে গুণন মডেল বলে। অর্থাৎ ওই চারটাকে আমরা টি আই গুণন এস আই গুণন সি আই গুণন আই, অর্থাৎ এই চারটা উপাদান একই সাথে কাজ করবে বিশ্লেষণে, যেখানে চারটা উপাদানকে আমরা গুণ করে কাজ করে। এই দুই ধরনের মডেল পাওয়া যায় কালীন সারি বিশ্লেষণের। যদি মডেল কয়টি কখনো প্রশ্ন আসে তাহলে বলতে হবে দুটি, একটা হলো যোজন মডেল, একটা গুণন মডেল বা যোগাত্মক মডেল, গুণাত্মক মডেল, অ্যাডিটিভ মডেল, মাল্টিপ্লিকেটিভ মডেল। তাহলে দুটো মডেল আমরা তাহলে এখানে জানলাম। তাহলে আমরা এখন পর্যন্ত জানলাম কি কালীন সারি কাকে বলে, কালীন সারির উপাদান কি, কালীন সারির উপাদান কয়টি, উপাদানগুলোর আমরা বিভিন্ন বিষয়ে বর্ণনা জানলাম, আমরা কালীন সারির বিশ্লেষণ এবং কালীন সারির মডেল কয়টা সেটা জানলাম। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত জানা থাকলো। আমরা পরবর্তী ক্লাসে জানাই দিব সাধারণ ধারা নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি নিয়ে। আমাদের সাধারণ ধারা নির্ণয় নিয়ে আলোচনা, এগুলো অন্যগুলো নির্ণয় নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমাদের সাধারণ ধারা নির্ণয় নিয়ে আলোচনা থাকবে, এর কয়টা মডেল মানে পদ্ধতি, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি।